2149 সাল এমন একটা পৃথিবী দেখানো হয় যে পৃথিবীতে মানুষ এখন বসবাস করতে পারে না। পৃথিবীর বেশিরভাগ জায়গায় ধ্বংস হয়ে গেছে। এই সময় মানুষ কিন্তু একটা বিকল্প খুঁজে পেল। মানুষ খুঁজে পেল এমন একটা গ্রহ যেটাকে দেখতে ঠিক পৃথিবীর মতো। এই গ্রহটা খুঁজে পাওয়ার পর মানুষ খুঁজতে থাকে এমন একটা টেকনোলজি যার সাহায্যে পৃথিবী থেকে মানুষ এই নতুন গ্রহটাতে যেতে পারে। সেই নতুন গ্রহটার নাম হলো টেরানোভা। শুরু করেছিলাম একটা সেরা ওয়েব সিরিজ যার পার্ট 1 আমি এক্সপ্লেন করে দিয়েছি, তবে যারা দেখোনি পার্ট 1 এর ভিডিওটা কোনো অসুবিধে নেই। আমি এখানে পার্ট 1 এর কাহিনীটা একটু বলে দিচ্ছি যাতে এই ভিডিওটা বুঝতে সুবিধা হয়। তো 2149 সালে পৃথিবীর বিজ্ঞানীরা এই গ্রহটার খোঁজ পায় এবং পৃথিবী থেকে দলে দলে মানুষকে পাঠানো হতে থাকে এই নতুন গ্রহে, কারণ আর 1-2 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হতে চলেছে পুরোপুরিভাবে। তো মানুষ সেখানে গিয়ে, অর্থাৎ সেই নতুন গ্রহ যার নাম টেরানোভা, সেখানে গিয়ে মানুষ নিজেদের মতো বসবাস করতে শুরু করলো, কলোনি গড়ে তুলল, একসাথে বসবাস করছিল। কিন্তু গ্রহটা ছিল ভয়ঙ্কর, যেটা সে মানুষেরা জানতো না, কারণ ওখানে ভয়ঙ্কর জীবজন্তুদের রাজত্ব চলছে তখন। ঠিক যেভাবে আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয় সেই সময় ভয়ঙ্কর জীবজন্তুদের রাজত্ব ছিল। বড় বড় ডাইনোসরেরা বসবাস করত, সে প্রায় কোটি কোটি বছর আগের কথা। একই রকমভাবে এই নতুন পৃথিবী অর্থাৎ টেরানোভাতেও তখন জীবজন্তুরা রাজত্ব করছিল, ভয়ঙ্কর সব। এবার মানুষ কি করবে গ্রহে, কি করে বাঁচবে? তার উপরে আরেক বিপদ হলো এদের বিপদ। এদেরকে কি বলা হয়? এদের নাম হলো সিক্সার। এরা টেরানোভাতে নিজেদের শাসন কায়েম করতে চায় এবং এই জন্য টেরানোভার কলোনির মানুষদেরকে মাঝে মাঝেই মেরে ফেলে এরা। ভয়ানক, খুবই ভয়ানক এরা। আজ এই ওয়েব সিরিজের পার্ট 2 অর্থাৎ লাস্ট পার্টটা এক্সপ্লেন করতে যাচ্ছি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের ওয়েব সিরিজ টেরানোভা পার্ট 2। টেরানোভাতে একজন নতুন বিজ্ঞানী ফিরে আসে যার নাম কেন হটন। সে একজন বড়সড় লেভেলের জীববিজ্ঞানী ছিল যে কিনা জঙ্গলে গবেষণা করছিল। অনেকদিন পর সেই কলোনিতে ফিরে এসেছে। জিমের মেয়ে ম্যাডি তাকে খুব সম্মান এবং ভালোবাসত। ম্যাডি প্রথমবার নিজের প্রিয় বিজ্ঞানী হটনকে দেখে খুশি হয় এবং তার সহকারী হিসেবে কাজ শুরু করে। কিন্তু ধীরে ধীরে ম্যাডি লক্ষ্য করে হটনের আচার আচরণ যেন কেমন একটা বদলে গেছে। অনেক আগেকার কথাগুলো ভুলে গেছে সে, এমনকি তার হাতের লেখা এবং সিগনেচারও আগের মতো নয়। ম্যাডি তাকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু তার কাছে তো কোনো প্রমাণ নেই। সে এটাও সন্দেহ করতে শুরু করে এটাই কি আসল বিজ্ঞানী কেন হটন। অন্যদিকে জোস তার প্রেমিকা কারাকে টেরানোভাতে নিয়ে আসার জন্য সিক্সারদের সঙ্গে চুক্তি করে। মীরা তাকে বলে, জোস, আমাদের দলে একটা রোগ ছড়িয়ে গেছে, তাই তুমি তোমার মায়ের হাসপাতাল থেকে যদি একটা ওষুধ চুরি করে আনতে পারো তবেই আমি কারাকে নিয়ে আসব। জোস প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। রাতের বেলায় লুকিয়ে ওষুধ চুরি করে। পরদিন এই চুরির ব্যাপারে জিম একাই তদন্ত শুরু করে, কারণ কমান্ডার টাইলার তখন কারণকে ঘন জঙ্গলে খুঁজে পেয়ে ভয়ঙ্কর ডাইনোসরদের হাত থেকে বাঁচাচ্ছিল। কারণ হলো সেই সৈন্যটা যাকে হত্যা করার অপরাধে কলোনি থেকে বের করে দেওয়া হয়েছিল। টাইলার তাকে আরেকটা সুযোগ দেয় কলোনিতে আসার। কলোনিতে এমন একজন কেউ ছিল যে কিনা অনেক তথ্য সিক্সারদেরকে গোপনে পাঠাচ্ছিল, তাই যদি কারণ সিক্সারদের সঙ্গে মিশে সেই গুপ্তচরটাকে খুঁজে বের করে তবেই তাকে কলোনিতে আবার ফিরিয়ে নেওয়া হবে। কারণ রাজি হয়ে যায় এবং কাজ শুরু করে। ওদিকে বিজ্ঞানী হটন বুঝে যায় যে ম্যাডি তাকে সন্দেহ করছে। সে কি সত্যি হটন? এবং দেখা যায় সত্যি, কিন্তু সে আসল হটন ছিল না। সে হটনকে হত্যা করে তার পরিচয় চুরি করেছে। সে ম্যাডিকে একটা খালি জায়গায় নিয়ে গিয়ে বিষাক্ত মাকড়সা দিয়ে মেরে ফেলতে চায়। কিন্তু ঠিক তখনই ম্যাডি বন থেকে জো এবং জিমকে ডেকে আনে। জিম এসে নকল হটনের ওপর হামলা করে এবং তাকে গ্রেপ্তার করে। ম্যাডিকে সুস্থভাবে বাড়িতে নিয়ে আসে। তারা পুরো পরিবার মিলে ম্যাডিকে শান্ত করে। হঠাৎ জোস এসে বলে, ওষুধগুলো আমি চুরি করেছি। আসলে সেই ওষুধগুলো কলোনির রোগীদের জন্য খুব দরকার ছিল। জোস চাইতো না যে তার জন্য জিম এবং এলিজাবেথ সমস্যায় পড়ুক, তাই সে নিজেই নিজের দোষ স্বীকার করে নেয়। সেই শুধু তার প্রেমিকা কারাকে কোনোভাবে কলোনিতে ফিরিয়ে আনতে চাইত। এরপর জিম এবং টাইলার আরও বেশি করে জানতে পারে যে সিক্সারদের দল ভবিষ্যতের পৃথিবী অর্থাৎ 2149 সালের পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে পারে। আর এটা সম্ভব টাইলারের ছেলে লুকাসের মাধ্যমে, কারণ সে প্রচণ্ড ট্যালেন্টেড ছিল। হ্যাঁ, আমার মতো ট্যালেন্টেড। এরপর থেকে জিম এবং টাইলারের পুরো দল সেই গুপ্তচরকে খুঁজতে শুরু করে যে কিনা কলোনির ভেতর থেকে সিক্সারদের সঙ্গে যোগাযোগ করছিল। একদিন হঠাৎ জিম জানতে পারে টাইলার যখন প্রথম টেরানোভাতে এসেছিল সে একটা বড় বট গাছে বাস করত। জিম লুকিয়ে সেই গাছটার নিচে মাটি খুঁড়ে যা খুঁজে পায় সেটা অবিশ্বাস্য, কারণ সেখানে ওই মাটিতে একটা মানুষের কঙ্কাল পুঁতে রাখা ছিল। জিমের সন্দেহ টাইলারের প্রতি আরও বেড়ে যায়, কারণ সে জানত টাইলার নিজের কলোনিকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। পরদিন
জিম চুপচাপ হাসপাতালে গিয়ে কঙ্কালটা এলিজাবেথকে পরীক্ষা করতে দেয়। জানা যায় কঙ্কালটা 4-5 বছরের পুরনো, কিন্তু তার পরিচয় পাওয়া যাচ্ছিল না, কারণ পৃথিবী থেকে 10 নম্বর ব্যাচে যতজন মানুষ টেরানোভাতে এসেছিল কারোরই সাথে রেকর্ড মিলিয়ে ওই কঙ্কালের ডিএনএ মিলছিল না। আরও তদন্ত করলে জানা যায় কঙ্কালটা জেনারেল পিলব্রিক নামে একজনের কঙ্কাল। এই সময় টেরানোভাতে ধরা পড়ে এক ধরনের ড্রাগন ফ্লাই, যার পিঠে ছোট যন্ত্র বসানো ছিল। এইভাবে কেউ কলোনি থেকে সিক্সারদেরকে গোপনে তথ্য পাঠাচ্ছিল। সেই ড্রাগন ফ্লাইটাকে সুস্থ করে ছাড়া হলে সেটা সোজা জিমের বাড়িতে ঢুকে পড়ে। এটা দেখে টাইলার সন্দেহ করে যে হয়তো জিমই হলো সেই গুপ্তচর যে কিনা কলোনির সব খবর সিক্সারদেরকে পাচার করছিল। তাকে গ্রেপ্তার করা হয়। জিম বন্দি অবস্থায় টাইলারকে প্রশ্ন করে, তুমি কেন জেনারেল পিলব্রিককে মেরেছ? টাইলার সত্য ঘটনা জানায়। জেনারেল পিলব্রিক নাকি ছিল 2149 সাল থেকে আসা ফোনিক্স দলের লোক। হোপ প্লাজা হলো সেই গবেষণা কেন্দ্র যেখান থেকে মানুষ টাইম পোর্টালের মাধ্যমে টেরানোভাতে আসে। ফিনিক্স দলের লোকেরা টেরানোভার সম্পদকে কাজে লাগাতো এবং মানুষকে আবার 2149-এ ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চায়। লুকাস, টাইলারের ছেলে, অনেক বছর ধরে গবেষণা করছিল কিভাবে টাইম পোর্টালকে দুই দিক থেকে খোলা যায়, যাতে টেরানোভাতে যারা আছে তাদেরকেও পৃথিবীতে পাঠানো যায়। এমনকি একদিন লুকাস জঙ্গলে টাইম পোর্টাল খুলে ফেলেছিল, যেখান থেকে জেনারেল পিলব্রিক বাইরে বেরিয়ে আসে। এটাই ছিল কারণ যে কঙ্কালের ডিএনএ কোনো টেরানোভাবাসীর সঙ্গে মিলছিল না, কারণ পিলব্রিক পৃথিবী থেকে টেরানোভাতে এসেছে সাধারণ পদ্ধতিতে নয়, সে একটা টাইম পোর্টালের মাধ্যমে এসেছিল। পিলব্রিক টেরানোভাতে এসে টাইলারকে মেরে ফেলতে চেয়েছিল, যাতে টেরানোভাকে সে নিজেদের মতো করে ব্যবহার করতে পারে, কিন্তু টাইলার হার মানেনি। সেই টেরানোভাকে রক্ষা করার জন্য পিলব্রিককে হত্যা করে গাছের নিচে পুঁতে দিয়েছিল। এরপর টাইলার সবকিছু জানিয়ে জিমকে মুক্ত করে দেয়, কিন্তু সেই ড্রাগন ফ্লাইটা আসলে ভুলবশত তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। শেষে জিম তার পরিবারের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেয় এবং বুঝতে পারে টাইলার এই টেরানোভা পৃথিবীকে কতটা ভালোবাসে। তাহলে এবার প্রশ্ন জাগে যে আসল গুপ্তচরটা তাহলে কে? কে লুকিয়ে লুকিয়ে কলোনির সমস্ত খবর সিক্সারদেরকে দিচ্ছে? তদন্ত করতে গিয়ে টাইলার একদিন কলোনি থেকে অনেকটা দূরে ঘন জঙ্গলে বেরিয়ে পড়ে। সেদিনের মতো জিম কলোনিতে কমান্ডার হিসাবে কাজ করে এবং টাইলারের সমস্ত দায়িত্ব পালন করছিল। হঠাৎ করে জিম জঙ্গলের মধ্যে একটা আলোর ঝলক দেখে এবং তখনই সেদিকে সৈন্য নিয়ে ছুটে যায়, কারণ এই আলোটা এক ধরনের কোড ছিল, মানে গুপ্তচর যেখান থেকে সিক্সারদেরকে তথ্য জানাচ্ছিল। অদ্ভুত ব্যাপার, সেখানে কাউকে খুঁজেই পাওয়া যায় না, কিন্তু এক ফোঁটা রক্ত পাওয়া যায় এবং দেখা যায় সেই গুপ্তচরটা আর কেউ নয় বরং স্কাই, যে কিনা জিম আসার আগেই সেখান থেকে লুকিয়ে পালিয়ে গিয়েছিল। এবং জিম ওই রক্তের ফোঁটাটা এলিজাবেথের কাছে ডিএনএ পরীক্ষা করার জন্য দিয়ে দেয়, যাতে জানা যায় যে এটা কার রক্ত। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় স্কাই দেখে ফেলে যে তার রক্তটা ল্যাবের মধ্যে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। সে সুযোগ বুঝে নিজের রক্তের স্যাম্পলটা নষ্ট করে দেয়, কেউ টেরও পায় না। আসলে স্কাই এইসব ইচ্ছে করে করছিল না, তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। তার অসুস্থ মাকে সিক্সাররা ধরে রেখেছিল এবং সিক্সারদের লিডার মীরা তাকে প্রায়ই ধমকি দিত, তোমার মায়ের ওষুধ আমরা জানি, তাই তোমার মাকে যদি বাঁচাতে চাও তাহলে আমাদের কথা মতো কাজ করো, কলোনির সমস্ত গোপন খবর আমাদেরকে দিতে হবে। এই কারণে স্কাই তার মায়ের জীবনের বিনিময়ে কলোনির সব তথ্য মীরাকে জানাতো। অন্যদিকে জঙ্গলের মধ্যে টাইলার যখন কাজ করছিল তখন মীরা তাকে ধরে ফেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টাইলার চালাকি করে উল্টো মীরাকেই বন্দি করে নেয়। হঠাৎ করে জঙ্গলের মাঝে তারা ভয়ঙ্কর ডাইনোসরদের দেখতে পায়। দুজনেই তখন কোনোভাবে দূরে পালাতে শুরু করে এবং একটা বড় ঝর্ণার মধ্যে লাফ দিয়ে দেয়। দুজনেই একে অপরের শত্রু ছিল, কিন্তু সেই সময় একে অপরকে বাধ্য হয়ে সাহায্য করে তারা। মীরা নিজের কিছু কথা শেয়ার করে। সে বলে, 2149 সালের পৃথিবীতে আমার একটা মেয়ে আছে। ফিনিক্স দলের লোকজন আমাকেও ব্ল্যাকমেল করছে, যাতে সে টেরানোভাকে দুর্বল করে দেয়, যাতে সেই মানুষগুলো টেরানোভার ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে। এইসব কথা বলতে বলতেই হঠাৎ করে সেখানে ডাইনোসর চলে আসে, কিন্তু দেখা যায় তখন দুজন একসাথে লড়াই করে ডাইনোসরদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। পরের দিন সকালে তারা কারোর কোনো ক্ষতি না করে একে অপরের অঞ্চলে ফিরে আসে। এরপর টাইলার এবং জিম কলোনির প্রতিটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়। একদিন স্কাই গোপনে জঙ্গলের মধ্যে পালিয়ে নিজের মায়ের সঙ্গে দেখা করতে যায়। সেখানে স্কাই প্রথমবার লুকাসের সঙ্গে দেখা করে। লুকাস এবার কোনো তথ্য নয়, বরং একটা কাজ করতে বলে। আসলে লুকাস তার টাইম পোর্টাল চালানোর হিসাব আগে থেকেই করে ফেলেছিল, তবে শেষবার যাচাই করে নেওয়ার জন্য সে টেরানোভার ল্যাব ব্যবহার করতে চাইত, তাই এই কাজটা সে স্কাইকে করতে বলে। স্কাই প্রথমে মানা করে দেয়, কিন্তু লুকাস তার মাকে মেরে ফেলবে শুনে স্কাই বাধ্য হয়ে তার কাজটা করে দেয়। এরই মধ্যে টাইলার এবং জিম সিসিটিভিতে দেখে ফেলে যে স্কাই জঙ্গলের মধ্যে পালিয়েছে এবং তার উপর তারা সন্দেহ করতে শুরু করে। টাইলার এবং জিম প্ল্যান করে যে স্কাইয়ের ওপর গুপ্তভাবে নজরদারি বসাতে হবে, কারণ তারা এটা খুব ভালো করে বুঝতে পারছিল যে স্কাই সত্যি টেরানোভার ভেতরে থেকে
টেরানোভার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এদিকে লুকাস স্কাইকে বিশ্বাস করতে শুরু করে। সে বলে, আমি পোর্টালকে 2 দিক থেকেই যাতে যাতায়াত করা যায়, অর্থাৎ টেরানোভা থেকে পৃথিবীতে যাওয়া যায় এবং পৃথিবী থেকে যাতে টেরানোভাতে আসা যায়, এই জিনিসটা করতে সফল হয়ে গেছি। এবার আমি এই পোর্টাল থেকে আমার সৈন্য এনে টাইলার এবং কলোনিকে হারিয়ে দেব। এইসব কথা শুনে স্কাই আর থাকতে পারে না। সে সিদ্ধান্ত নেয় এবার টাইলারকে সব সত্যি কথা জানাতে হবে। সে তাড়াহুড়ো করে টাইলার এবং জিমের কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে। প্রথমে সে বলে, আমার মাকে ওরা আটকে রেখেছে, এই জন্য আমি বিশ্বাসঘাতকতা করে এখানকার সব তথ্য ওদেরকে দিতাম। টাইলার তার কথায় বিশ্বাস করতে পারে না, কিন্তু অবশেষে স্কাই বোঝায় যে লুকাস ওই পোর্টালটার 2 দিক খুলতে যাচ্ছে, যেটা টেরানোভার জন্য কিন্তু বিপদের কারণ হতে পারে। এদিকে দেখা যায় আসলে এই পোর্টালটা হঠাৎ করে কাজ করতে শুরু করেছে। সেখানকার সৈনিকরা সবাই সচেতন হয়ে যায়, কিন্তু হঠাৎ করে লুকাস এসে সবাইকে ভয়ঙ্করভাবে আহত করে দেয়। এরপর লুকাস নিজের বিজ্ঞানকে ব্যবহার করে ফিরে চলে যায় 2149 সালের পৃথিবীতে, যেটা কেউ কখনো সম্ভবই করতে পারেনি, কারণ এতদিন পর্যন্ত পৃথিবী থেকে মানুষ আসছিল, এখান থেকে কেউ যেতে পারছিল না। অন্যদিকে স্কাইকে হাসপাতালে ডাকা হয়, যেখানে তার মাকে বাঁচিয়ে আনা হয়েছে। আসলে টাইলারের আদেশ শুনে তার পুরনো সৈনিক কাররান গুপ্তচর হিসাবে সিক্সারদের দলে যোগ দিয়েছিল। সেই স্কাইয়ের মাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে এবং এই কারণে কাররানকে আরেকবার কলোনিতে থাকার সুযোগ দেওয়া হবে। এবার ধীরে ধীরে টেরানোভার সমস্ত জনসাধারণ আর সৈন্যদেরকে সচেতন করে দেওয়া হয়। দেখতে দেখতে পৃথিবী থেকে 11 নম্বর ব্যাচ চলে আসার সময় চলে আসে, অর্থাৎ প্রতিটা ব্যাচে পৃথিবী থেকে মানুষকে পাঠানো হয় টেরানোভাতে। তো এবার আসবে 11 নম্বর ব্যাচ, মানে আরও নতুন কিছু মানুষ 2149 সাল থেকে টেরানোভাতে আসবে। জোস তার প্রেমিকা কারার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তার প্রেমিকা কারার এই দলেই আসার কথা ছিল। টাইম পোর্টাল খোলা হয়, কিছু মানুষ টেরানোভাতে প্রবেশ করে। দেখা যায় কারাও চলে এসেছে, কিন্তু এরপর ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। কি ঘটনা? একজন লোক নিজের গায়ে বোমা নিয়ে এসে হঠাৎ করে বিস্ফোরণ ঘটিয়ে দেয় এবং অনেকে আহত হয়, অনেকে অজ্ঞান হয়ে পড়ে। এটা আসলে ফিনিক্স দলের একটা পরিকল্পনা ছিল। চারপাশে বিশৃঙ্খলা, ধ্বংস আর ছোটাছুটির পরিবেশ তৈরি হয়ে যায়। এমনকি দুর্ভাগ্যবশত কারা ওই বিস্ফোরণে মারা যায়। 3 দিন পর জিমের জ্ঞান ফেরে, কিন্তু চারপাশে সে কাউকে চিনতে পারে না এবং সে দেখে ফিনিক্স দলের লোকেরা কলোনি দখল নিয়ে নিয়েছে এবং পোর্টালের মাধ্যমে বিশাল অস্ত্রশস্ত্র এবং সেনা নিয়ে এসেছে। লুকাস পুরো কলোনির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদগুলোকে জোগাড় করে করে 2149 সালের পৃথিবীতে পাঠানোর পরিকল্পনা শুরু করে। টাইলারের সিকিউরিটি ম্যানেজার ওয়াশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও নির্দোষ মানুষদের ওপর অত্যাচার দেখে শেষ পর্যন্ত সে হার মেনে যায় এবং নিজেকে বারবার করে দোষ দিতে থাকে। দেখা যায় এরপর থেকে কলোনির সবাই বেশ আতঙ্কে দিন কাটাচ্ছে এবং ফিনিক্সদের কথা মতো কাজ করছিল। ম্যালকমকে দেখা যায় সে পোর্টাল ঠিক করার কাজ শুরু করে আর এলিজাবেথের চিকিৎসা চালিয়ে যায়। জিম সব জানতে পেরে চমকে যায়, কিন্তু সে হার মানে না, বরং সে এমনভাবে নাটক করতে থাকে যেন সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে এবং অনেক কিছু ভুলেও গেছে। এদিকে দেখা যায় টাইলার জঙ্গলের ভেতরে পালিয়ে একটা শক্তিশালী দল তৈরি করেছে। সে জিমের জন্য একটা কোড রেখে গেছিল, যাতে সে সুস্থ হওয়ার পর পালিয়ে গিয়ে টাইলারের সঙ্গে যোগাযোগ করতে পারে। পরের দিন ম্যালকম এবং কলোনির অন্যান্য সদস্যরা জিমকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এদিকে ফিনিক্স দল এবং লুকাসকে দেখা যায় সেই জঙ্গলের মধ্যে ডাইনোসরদের মারার জন্য সে বোম লাগিয়ে দেয়। এবং এটা তারা কেন করে? কারণ তারা জঙ্গলের মধ্যে বিভিন্ন খনিজ খুঁজতে এসেছিল, যেগুলোকে তারা বের করবে এবং পৃথিবীতে পাঠিয়ে দিয়ে সেখানে ভালো ব্যবসা করতে পারবে, খনিজগুলোকে বেচে দেবে পৃথিবীতে। এবং যেহেতু এই জঙ্গলের মধ্যে ডাইনোসরেরা বসবাস করে, সুতরাং ডাইনোসরদের না মারা পর্যন্ত তারা কিন্তু তাদের কাজ করতে পারবে না। জিম এবং টাইলারের দল বিস্ফোরণের আগেই সেই বোম নষ্ট করে দেয়। লুকাস প্রচণ্ড রেগে যায় এবং বুঝতে পারে টাইলারকে কেউ তো সাহায্য করছে। রাতের বেলা লুকাস বারে আনন্দ করতে যায়, যেখানে জোশ কাজ করছিল। হঠাৎ দেখে লুকাস স্কাইকে জোর করে হাত লাগাচ্ছে। জোশ প্রচণ্ড রেগে যায় এবং লুকাসকে মারতে শুরু করে। এই খবর পেয়ে জিমও সেখানে আসে এবং লুকাসের সঙ্গে লড়াই শুরু হয়, কিন্তু ফিনিক্স দলের লোকেরা জিমকে ধরে ফেলে। লুকাস তখন বুঝে যায় যে জিম অসুস্থ হওয়ার নাটক করে টাইলারকেই সাহায্য করছিল। ঠিক এই কারণে লুকাস জিম এবং তার 2 ছেলেকে বন্দি করে নেয়। কিছুক্ষণ পর লুকাস জিমের উপরে অত্যন্ত অত্যাচার করতে শুরু করে এবং জিজ্ঞেস করে, আমার বাবা কোথায়? জিম উত্তর দেয় না। অন্যদিকে এলিজাবেথ লুকাসের আদেশে তাদেরই দলের লোকেদের চিকিৎসা করছিল। তখন এলিজাবেথ লুকাসের এক সঙ্গীকে বোকা বানিয়ে বলে, তোমার মধ্যে একটা বিষাক্ত ভাইরাস আছে, আর সেটা থেকে বাঁচতে হলে যাও জিমকে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসো। লুকাসের সঙ্গী ভয় পেয়ে যায় এবং নিজের জীবন বাঁচাতে সে লুকিয়ে লুকিয়ে জিমকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এরপর পুরো শ্যানন পরিবার, অর্থাৎ জিমের পরিবার
কলোনি থেকে পালানোর চেষ্টা করে এবং ওয়াশ এসে তাদেরকে সাহায্যও করে। শ্যানন পরিবার জঙ্গলের মধ্যে পালিয়ে টাইলারের সঙ্গে দেখা করে, কিন্তু কিছুক্ষণ পর তারা দূর থেকে দেখে যে লুকাস গুলি করে ওয়াশকে সবার সামনে মেরে ফেলেছে। টাইলার এবং বাকি সবাই অনেক হতাশ হয়ে পড়ে। পরদিন তারা সবাই মিলে একটা প্ল্যান করে। তারা ভাবে হোপ প্লাজাকে যদি কোনোভাবে ধ্বংস করে দেওয়া যায় তাহলে টেরা নোভার সঙ্গে 2149 সালের পৃথিবীর যোগাযোগ একদম চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সেটার জন্য কিন্তু 2149 সালের পৃথিবী থেকে আর কোনো মানুষ এই টেরা নোভাতে আসতে পারবে না। এবং ঠিক একইভাবে টেরা নোভাতে এখন যারা বসবাস করছে সেই মানুষগুলো কিন্তু আর জীবনেও পৃথিবীতে ফিরে যেতে পারবে না। এবং টেরা নোভাতে বর্তমানে বসবাসকারী মানুষদেরকে জঙ্গলের মতো জীবন কাটাতে হবে, কোনো প্রযুক্তি ছাড়া, কোনো যন্ত্র ছাড়া। ঠিক যেরকম আদিম যুগে সভ্যতার শুরুতে মানুষ পৃথিবীতে বসবাস করত কোনো রকম টেকনোলজি ছাড়া। শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্তে টাইলার এবং জিম রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় লুকাস জঙ্গলের মাঝে এক বাক্স দামি খনিজ পদার্থ পোর্টালের দিকে নিয়ে যাচ্ছিল। জঙ্গল থেকে সে পেয়েছিল, কিন্তু স্কাই তাকে ধোঁকা দেয় এবং এমন অভিনয় করে যেন সে টাইলারের পক্ষ ছেড়ে এবার লুকাসের পক্ষ নিয়েছে। সেই জঙ্গলের মাঝে লুকাসকে বোকা বানিয়ে তাকে নিজের দল থেকে আলাদা করে নিয়ে আসে এবং ঠিক এই সুযোগেই টেরা নোভার সৈন্যরা লুকাসকে বন্দী করে ফেলে। এরপর যে খনিজের বাক্সটা ছিল সেটা অন্য একটা এইরকমই বাক্সের সাথে বদলে দেওয়া হয় এবং পোর্টালের দিকে পাঠিয়ে দেওয়া হয়। জিম সুযোগ বুঝে ওই বাক্সটাতে লুকিয়ে পড়ে। ভাগ্যবশত তাদের প্ল্যান সফল হয়ে যায় এবং জিম পৌঁছে যায় আবার 2149 সালের পৃথিবীতে, অর্থাৎ যেখান থেকে সে এসেছিল। লুকাসের কর্মীরা যখন খনিজ পদার্থ ভেবে সে বাক্সটাকে খোলে, সেখান থেকে বেরিয়ে আসে একটা বিরাট ডাইনোসর। আসলে তার পেছনেই জিম লুকিয়েছিল, কিন্তু সে ডাইনোসরের চোখে ধরা পড়েনি। ডাইনোসরটা প্রচণ্ড হিংস্র ছিল। সে লুকাসের অনেকগুলো সঙ্গীকে খেয়ে ফেলে। এই সুযোগে জিম সেখানে একটা বোমা লাগিয়ে দেয় এবং পালাতে শুরু করে। এটা দেখে ডাইনোসরটা তার পেছনে ভয়ঙ্করভাবে ছুটে আসে, আর অন্যদিকে হোপ প্লাজাতে ধীরে ধীরে আগুন লেগে যায়। সৌভাগ্যবশত জিম নিজের প্রাণ বাঁচিয়ে সময় মতো পোর্টালের মধ্যে ঢুকে পড়ে এবং আবার টেরা নোভাতে চলে আসে সারা জীবনের মতো। হোপ প্লাজা বোম বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। জিম কলোনিতে পৌঁছে নিজের স্ত্রীকে খুশিতে জড়িয়ে ধরে। অন্যদিকে লুকাস কোনোভাবে স্কাইকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু টাইলার তাকে ধরে ফেলে। লুকাস প্রচণ্ড কাঁদতে শুরু করে এবং তার বাবা টাইলারকে জড়িয়ে ধরে বলে, আমায় ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করেছি। টাইলার নিজের ছেলের এই অবস্থা দেখে আর স্থির থাকতে পারে না। সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু লুকাসের মনের ভেতরে ছিল শয়তানি। লুকাস সবকিছু নাটক করছিল। সে একটা চাকু তার বুকে মেরে দেয়। হঠাৎ সেখানে স্কাই পৌঁছে যায় এবং লুকাসকে গুলি করে অজ্ঞান করে দেয়। কোনোভাবে টাইলারকে বাঁচিয়ে কলোনিতে ফিরিয়ে আনা হয়। রাতের বেলায় বয়ল্যান্ড টাইলারের সঙ্গে যোগাযোগ করে জানায় যে ফিনিক্স দলের সবাই টেরা নোভার কলোনি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এটা শুনে সবাই খুব খুশি হয় এবং তারা আবারও নিজেদের কলোনিতে ফিরে আসে, যেখানে ফিনিক্স দলের লোকেরা অনেক কিছু নষ্ট করে দিয়েছিল। তবে ভালো খবর এটা যে এবার টেরা নোভা সদস্যরা আবার একসাথে এক হয়ে গেছে। মীরা খুব কষ্ট পায় এটা জানতে পেরে যে হোপ প্লাজা ধ্বংস হয়ে গেছে, মানে সে আর নিজের মেয়ের সঙ্গে কখনো দেখা করতে পারবে না, কারণ তার মেয়ে তো পৃথিবীতে থাকে, 2149 সালের পৃথিবী। এরপর টাইলারের কাছে একটা খবর আসে, ফিনিক্স দলকে শেষবার দেখা গেছে তারা কিনা ব্যাডল্যান্ড অঞ্চল নামে একটা অঞ্চলের দিকে যাচ্ছে। জিম বুঝতে পারে না যে ব্যাডল্যান্ডে এমন কি আছে যার জন্য গোটা ফিনিক্স দল টেরা নোভা ছেড়ে সেই ব্ল্যাকল্যান্ড অঞ্চলের দিকে যাচ্ছে। জিম এটা জানতো না, কিন্তু তারা এটা জানতো যে মীরা ফিনিক্সদের সাহায্য করার জন্য একটা বাক্স ব্যাডল্যান্ডস থেকে কলোনিতে নিয়ে এসেছিল। অবশেষে সেটা খোলা হয়। ভেতরে দেখা যায় 1800 শতাব্দীর এক জাহাজের সামনের অংশ পাওয়া যায়, যেখানে এক মহিলার আকৃতির এক মূর্তি আছে। সবাই দেখে অবাক হয়ে যায়, কিভাবে সেই পুরনো জাহাজের অংশটা ব্যাডল্যান্ডে এলো, আর ফিনিক্স দল সেখানে গিয়ে কি খুঁজে পেতে চায়। যাই হোক, কলোনিতে কিন্তু এরপর সবকিছু ঠিক হয়ে যায়। কলোনির বাসিন্দারা আবার তাদের পুরনো কলোনিকে ফিরে পায়, আর মানুষ পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে টেরা নোভা গ্রহে, কারণ পৃথিবীতে সত্যিই আর বসবাসের মতো অবস্থা ছিল না। তো এই ছিল টান টান উত্তেজনায় ভরা একটা ওয়েব সিরিজ টেরা নোভা, যার আজকে পার্ট 2 এক্সপ্লেন করে দিলাম। যারা পার্ট 1 এর ভিডিওটা দেখোনি, দেখো, উপরে চলে এসেছে লিঙ্ক, অবশ্যই দেখে নিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, যার যার গার্লফ্রেন্ড সামনে রেখো রে বাবা।